বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু, ৩ বছরের জন্য চুক্তি সই। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় ২ মামলা, গ্রেপ্তার ১৬৪। কাল সকাল ৬টা পর্যন্ত কারফিউ বহাল। ভয়ঙ্কর হত্যা নিপীড়নের ১৮ জুলাই। টিভি ইন্টারনেটে পড়েছিল স্বৈরাচারের কালো হাত। গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবার সুযোগ নেই, সামনে আরও কঠিন লড়াই, বললেন নাহিদ। এবং এখনো জুলাই সনদ করতে না পারা সরকারের ব্যর্থতা, বলছে বিএনপি। নির্বাচন পেছাতে ষড়যন্ত্রের অভিযোগ। বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকারের প্রতিশ্রুতি পূরণে ঢাকায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মিশনের কার্যক্রম। জেনেভা থেকে পাঠানো বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছে সংস্থাটি, যদিও শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী সংগঠন। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। গেল বছর জাতিসংঘের মানবাধিকার কমিশনার ফলকার তারকের সফরের পর থেকে শুরু হয় ঢাকায় সংস্থাটি মিশন চালুর আলোচনা। এরপরে সংস্থাটির পক্ষ থেকে দেয়া হয় খসড়ার প্রস্তাব। পররাষ্ট্র থেকে আইন মন্ত্রণালয় হয়ে যা চূড়ান্ত করে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের স্বাক্ষরের পর পাঠানো হয় জাতিসংঘের জেনেভা অফিসে। সুনির্দিষ্ট করা হয় মিশনটির কাজের পরিধি, সুরক্ষা এবং অন্যান্য বিষয়। কান্ট্রি অফিসের যাবতীয় কার্যক্রমে জাতিসংঘ ছাড় দেয় একটি শর্তে, বাংলাদেশ 5টিতে। তারপরেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় চালুর ঘোষণা আসে। মূলত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া অর্ধশত পরামর্শের তদারকি করবে এই অফিস। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করবে তারা। বিষয়গুলো নিয়ে তারা নিয়মিত যোগাযোগ রাখবে দেশের বিভিন্ন গোষ্ঠী ও সুশীল সমাজের সাথে। এর বাইরে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী করার দিকেও মনোযোগ দেবে সংস্থাটি। নজর রাখবে জুলাই-আগস্ট গণহত্যার বিচার প্রক্রিয়ায়। The UN Human Rights Office and the government of Bangladesh this week signed a 3-year memorandum of understanding. Since last August, as you know, our office's engagement with Bangladesh has significantly increased. The signing of this memorandum sends an important message of the country's commitment to human rights as a cornerstone of the transition. It will enable our office to better support implementation of the recommendations made in our fact-finding report. শুরু থেকেই বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী ঢাকায় জাতিসংঘ মিশন দপ্তরের বিরোধিতা করে আসছে। বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত আমরা সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করব। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। বিশ্বের যে কয়েকটি দেশে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেই সব দেশের সিংহভাগই অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভঙ্গুর কাঠামোর। অভিযোগ রয়েছে যে এসব দেশে শান্তি আর মানবাধিকার প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সংস্থাটি। বিশ্বের 18টি দেশে কান্ট্রি অফিস বা মিশন পরিচালনা করছে জাতিসংঘ, যার প্রায় সবগুলোই ভঙ্গুর অর্থনীতি, গৃহযুদ্ধপ্রবণ বিশৃঙ্খল রাষ্ট্র। এই যেমন ফিলিস্তিন, দশকের পর দশক ধরে যেখানে কায়েম রয়েছে ইসরায়েলি দখলদারিত্ব। গুম খুন এই জনপদের নিত্যদিনের ঘটনা। বিপরীতে শুধু নিন্দা আর সতর্কবার্তা দিয়েই দায় এড়িয়েছে জাতিসংঘ। গেল কয়েক বছরে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর বেআইনি অভিযানের বিপরীতেও কোনো শক্ত ভূমিকা ছিল না সংস্থাটির। গৃহযুদ্ধ চলা সিরিয়াতেও রয়েছে জাতিসংঘের আঞ্চলিক দপ্তর, তবে লম্বা সময়ে দেশটির মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে বিশেষ ভূমিকা ছিল না সংস্থাটির। সম্প্রতি দেশটির রাজধানী দামেস্ক, সুয়েদা ও দেরা শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, যেখানে অতীতের মতো নিন্দা জানিয়েই দায় সেরেছে জাতিসংঘ। কম্বোডিয়া, নাইজারের মতো বিশৃঙ্খল রাষ্ট্রগুলোতেও পরিচালিত হচ্ছে জাতিসংঘের মানবাধিকার অফিস, যেখানে মানবাধিকার রক্ষার নামে কার্যক্রম পরিচালনা করলেও রয়েছে পক্ষপাতিত্বের অভিযোগ। এমনকি সংস্থাটির পরিচালিত শান্তিরক্ষী মিশনগুলো নিয়েও অনেক ক্ষেত্রেই আছে বিতর্ক। বহু এলাকাতে স্থানীয় জনগণের জীবন মানে বিরূপ প্রভাবের অভিযোগ উঠেছে। জাতিসংঘের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং তা বাস্তবায়ন নিয়েও আছে বিস্তর প্রশ্ন।
নানা কারণে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের কার্যালয় বন্ধের নজিরও আছে, যেমনটা হয়েছে প্রতিবেশী দেশ নেপালে। 2011 সালের ডিসেম্বরের পর নেপাল সরকার ইউএনের সাথে তাদের চুক্তি আর নবায়ন করেনি। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে 2 মামলা হয়েছে। অভিযানে এই পর্যন্ত 164 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কারফিউ শিথিলে জীবন জীবিকার তাগিদে বাইরে বের হলেও জনমনে ছিল চাপা আতঙ্ক। কাল ভোর 6টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। তুষার লস্করের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। গোপালগঞ্জে কারফিউর দ্বিতীয় দিন। রাতভর বাড়িতে বাড়িতে অভিযান চালানোর পর সকালেও পুলিশের সরব উপস্থিতি দেখা যায় শহরের মূল সড়ক, অলিতে গলিতে। পুলিশ বলছে, ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে, যারা বুধবার হামলা চালায় এনসিপির সমাবেশে। আমরা এখন একেবারে মানুষের স্বাভাবিক জীবনযাপনের জন্য ঔষধ এবং খাবার বাদে আর সমস্ত কিছুকে আমরা বন্ধ রাখতেছি। ওই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে এরই মধ্যে মামলা দায়ের হয়েছে গোপালগঞ্জ সদর থানায়। এজাহারে 75 জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। আমরা তো ধরার জন্য আমরা তৎপর আছি অলরেডি। বাড়ি ঘরে কেউ নাই, সকলেই এলাকা ছাড়া মোটামুটি। তো এই মামলায় এজাহার নামেও আছে হচ্ছে 75 জন, আর অজ্ঞাত 450-500। শুক্রবার দ্বিতীয় দিনের কারফিউর শুরুটা ছিল অবশ্য ঢিলেঢালাভাবে। মাঝের 3 ঘন্টা বিরতিতে খুব একটা প্রভাব পড়েনি জনজীবনে। বুধবারের সহিংস ঘটনার ক্ষত কিন্তু এখনও স্পষ্ট রয়েছে। টানা 2 দিনের যে কারফিউ চলছে, সেই কারফিউ আজকে 3 ঘন্টার জন্য শিথিল করা হয়েছিল, কিন্তু গোপালগঞ্জ সদরের যে লঞ্চঘাট এলাকার যেই মার্কেটটি রয়েছে, এই মার্কেটে যেহেতু গেল বুধবার ব্যাপক গুলিবর্ষণ হয়েছে, এখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সে কারণে কিন্তু এখানকার ব্যবসায়ীরা কিন্তু আজ শিথিল করার পরও এই বাজারের বা এই মার্কেটের দোকানপাট খোলেনি এবং তারা বলছেন এই অবস্থা যদি চলতে থাকে তাহলে তাদের যে দৈনন্দিন জীবন জীবিকা সেখানে অনেক বেশি প্রভাব পড়ছে। পাশাপাশি তারা এও বলছেন গোপালগঞ্জ হচ্ছে সবার নির্দিষ্ট একক কোনো রাজনৈতিক দলের জনপদ না এই গোপালগঞ্জ। আওয়ামী লীগ না বিএনপি নাই, সাধারণ মানুষের দেশ গোপালগঞ্জ। তা গোপালগঞ্জ জন্ম হয়েছে বলে তাকে গোপালগঞ্জ সবাই মার খেতে হবে, সবারই দোষ, এমন তো কোনো কথা না। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা পাইছি এই স্বাধীনতা, কিন্তু আজকে আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা রাস্তায় বেরোতে পারতেছি না, নিরীহ জনগণ ধরে নিয়ে যাচ্ছে। যারা অপরাধী তারা শুধু ধরা পড়া হোক, যা হোক হোক, কিন্তু যারা নিরপরাধ তারাও ধরা হচ্ছে। আমাদের গোপালগঞ্জটা এমন পর্যায়ে যে পৌঁছাইছে, যে কোনো একটা দল আমাদের যদি না বসে তা আমাদের এই জফা খাওয়া যাবে না। কারফিউর আওতামুক্ত কাঁচা বাজারগুলো ছিল ক্রেতা শূন্য। পৌঁছতে শুরু করেছে ফলমূল, শাকসবজি। ব্যবসা বাণিজ্য ভালো নাই, কাস্টমার নাই, নইয়ে পাকা মাল নিয়ে বসে থাকতে কেনার লোক নাই। আমরা নিরীহ লোক একটু বেচা কিনা করে খাই, একটু দোকানদারি করি, আমরা তো তাও পারতেছি না। অবশ্য সব মিলিয়ে জীবনযাত্রা যে স্বাভাবিক নয় সে চিত্র জেলা শহরের সড়কগুলোর পরিস্থিতি দেখেই আঁচ করা যায়। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, গোপালগঞ্জ। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে প্রাণ গেছে 5 জনের। তাদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারগুলোর দাবি, রাজনীতির সাথে তাদের কেউই জড়িত ছিল না, সংঘর্ষ দেখতে গিয়ে তারা মারা গেছেন। গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে সংঘর্ষে নিহতদের পরিবারগুলো এখন শোকের সাগরে। স্বজনদের দাবি, চৌরঙ্গি এলাকায় নিজের মোবাইল দোকানে ছিলেন সোহেল। সংঘর্ষের খবরে দেখতে যান লঞ্চঘাট এলাকায়, এই সময় গুলিতে মারা যান। জানো না, আমার বাবা যদি শুনতো, আমার মা বারে ওই রে আমার ভাই বাড়ি যাইতে দিত না গবুতা। আমার একটা স্বামীর উপরে আমরা 4-5টা মানুষ খাইতাম। আর বাবার ওষুধ চলতে, এখন আর বাবার কেনা ওষুধ কিনে দেবে, আমার 2 দিন ধরে দোকান বন্ধ। একই দাবি পোশাক দোকানদার দীপ্ত সাহার পরিবারের।
কোনো রাজনীতির সাথে না থাকলেও কেন প্রাণ গেল সে প্রশ্ন তাদের। আমার ছেলে তো কোনো সন্ত্রাসের সাথে যুক্ত ছিল না। দেশ বিদেশ তুমি খোঁজ নিয়ে দাও, এই গোপালগঞ্জে যাও, তুমি সবার কাছে শোনো যুক্ত ছিল। কিন্তু আমার ছেলেরা তো তোমরা আইনে দিতে পারবে না। আমার ঘরের ছেলে দোকানে খায়, বাড়ি খায়, দোকানদারি করে, ব্যবসা করে, বাড়ি থাকে, স্কুল করে, চলে আসে। কিন্তু আমার সেই সন্তান চলে গেল, সেই সন্তানকে যদি ফেরত দিতে পারো তাহলে আমি যা করতে গো আমি তাই করবো, যা করতে গো। এদিকে ঘটনার 2 দিন পর ঢাকা মেডিকেলে মারা যান জেলা শহরের অটোরিকশা চালক রমজান মুন্সি। তার পরিবার জানায় ঘটনার দিন কাজে বের হয়েছিলেন তিনি, এরপর থেকে খোঁজ পাওয়া যায়নি। মানে আমার বলার কি, আমার ভাই হারাইছি, আমার দুঃখ আমার কাছে এখন আছে, আমার আর কি বলার আছে, এছাড়া তো কিছু বলার নেই। সে এলা মানুষ রিক্সা চালায় খায়, তারা তো সবাই আছে এই জায়গায় থাকে, তার কোনো দুষ্ট মনে তো দেখিনি যেন সে এই কেস করে খায়, ওই রাজনীতি করে, এইটি করে, তার আমি দেখিনি কোনোদিন। একটু পুতা বানছে, ঘর উঠাবে, এই টাকা নিজে কামাই করে ঘর উঠাবে, উঠায় বিয়ে শাদী করবে সামনে। এখন তো আর তা হলো না। এছাড়াও লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়ে আরও 2 জন মারা গেছেন, তাদের বাড়িও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, আজ 18 জুলাই মুগ্ধ ও ফাইয়াজ সহ ছাত্র জনতার উপর ভয়ঙ্কর হত্যাযজ্ঞের দিন, যেদিন বন্ধ করা হয় ইন্টারনেট আর চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমের সম্প্রচার। এবং এই দিনেই হয়েছিল কমপ্লিট শাটডাউন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ। দশক 24-এর ঘটনাবহুল 18 জুলাই নিয়ে সংবাদে থাকছে বেশ কয়েকটি প্রতিবেদন। ভয়ঙ্কর এই 18 জুলাই কেড়ে নিয়েছে বহু মেধাবীর প্রাণ, যারা বেঁচে থাকলে হয়তো স্বপ্নের শিখরে নিয়ে যেত আগামীর বাংলাদেশকে। আর তাদেরই একজন ছিল ফারহান ফাইয়াজ। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ 5 পাওয়া এই মেধাবী সন্তানের পথ চেয়ে আজও বসে থাকেন তার মা। কাজী ফয়সালের রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন আলমগীর হোসেন। একমাত্র ছেলেকে ছুঁয়ে দেখা হয়নি একটি বছর, তাই কবরের স্পর্শে ছেলের উপস্থিতি অনুভবের চেষ্টা শহীদ ফারহান ফাইয়াজের বাবার। রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাইয়াজ বেঁচে থাকলে এবার বসত এইচএসসি পরীক্ষায়। এসএসসিতে জিপিএ 5 পাওয়ার ধারাবাহিকতায় হয়তো এবারও করত ভালো ফলাফল, কিন্তু পরিবারের সব আশা আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে ফাইয়াজ এখন কেবলই স্মৃতি। এইচএসসি পরেই ওমরায় যাবে, এটা তার ইচ্ছে ছিল, এই যে তার মানে বাসনা ছিল আর কি এইচএসসি পরে যাওয়ার। কিন্তু তার ওই মুহূর্তে ইচ্ছা ছিল দুবাই যাওয়ার, কিন্তু এই দুবাইটা তাকে আমি নিয়ে যেতে পারি নাই, তার এই একটা ইচ্ছে আমি পূরণ করতে পারি নাই। এটা আমার জন্য এখন মনে হইলে কষ্ট লাগে। রাজনীতি আর নির্বাচনী ডামাডোলে শত সম্ভাবনাময় তরুণ হত্যার বিচার এখনো তেমন দৃশ্যমান নয়, তাই ক্ষোভের শেষ নেই ফাইয়াজের বাবার। প্রথমেই প্রায়োরিটি দেওয়া উচিত ছিল এই বিচার প্রক্রিয়াটা। এখন গভর্নমেন্ট তো ব্যস্ত হয়ে পড়তেছে যে সামনে ইলেকশন। এখন তো আমি হতাশা, যার পরিপ্রেক্ষিতে আমি জায়নামাজে বসে আল্লাহর দরবারে কাঁদি যে আল্লাহ, তুমি তো সর্বশ্রেষ্ঠ বিচারক। আমার ছেলেসহ যাদেরকে হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাদের বিচারের ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে দিলাম। সন্তান হারানোর 1 বছরে মায়ের কাছে জমা হয়েছে আদর, ভালোবাসা আর না বলা কথা, কিন্তু এখন শুধু তার ছবির সাথে কথা বলে কেটে যায় সময়। ছবিগুলো আগে প্রায় বের করে দেখ, ছবি দেখলে আরো খারাপ লাগে, কাপড় চোপড় এগুলো দেখি খারাপ লাগে। ছোটবেলায় 2 ভাই বোন ঘুমানো নিয়ে আর কি ঝগড়া লেগে যেত, কে আম্মুর সাথে শুবে, আমার সাথে। ছেলে চাইতো আমার কাছে শুইতে, দুজনেই নিয়ে আর কি ঝগড়া বেঁধে দিত। এই রুমেই থাকতো, এই রুমে পড়াশোনা করতো। ফায়াজ শূন্য ঘরটি মায়ের কাছে শুধুই দীর্ঘশ্বাস। ওখান থেকে এখন আর ভেসে আসে না
মা ডাক। আর ভাইয়ের সাথে খুনসুটি না করতে পারায় মন খারাপে কেটে যায় ছোট বোনের। ভাইয়া বলে ডাকতে গেলেও মানে বুকটা একেবারে কেঁপে ওঠে, মানে ভাইয়ার ডাকের মধ্যে মানে একটা ডাকতে গেলেও খুব খারাপ লাগে, মানে ভাইয়া মানে আমার ভাইয়া বলতে ইচ্ছা করে না কাউকে। 2024-এর 18 জুলাই রাজধানীর ধানমন্ডি 27 নম্বর সড়কে পুলিশের গুলিতে প্রাণ হারান ফাইয়াজ। ফায়াজদের আত্মত্যাগ দেশের যে পরিবর্তনের জন্য তার বাস্তবায়ন কত দূর, সে প্রশ্ন স্বজনহারাদের। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আবু সাইদের দুঃসাহসী আত্মত্যাগের পর যখন তীব্র ক্ষোভে ফুঁসে ওঠে দেশ, তখন গণমাধ্যমকে দমাতে মরিয়া সে সময়ের নয়া তথ্য প্রতিমন্ত্রী আরাফাত। প্রায় 30 মিনিট বন্ধ করে দেওয়া হয় চ্যানেল 24-এর সম্প্রচার, একে একে ব্ল্যাকআউট করা হয় আরও 3টি টিভি চ্যানেল। আরও জানাচ্ছেন মোর্শেদ হাসিব। দীর্ঘমেয়াদী সময়ের মধ্যে হবে তা নয়, খুব কম সময়ের মধ্যে যাতে তাদের শাস্তির 18 জুলাইয়ের সেই কালো সময়, যেদিন সত্যের সম্প্রচারে কালো হাত পড়েছিল শেখ হাসিনার তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের। সন্ধ্যা 6:15 বন্ধ করা হয় চ্যানেল 24। গণমাধ্যমের টুটি চেপে ধরার সেই ঘটনার আজ 1 বছর। সেদিন অন্ধ করে প্রলয় বন্ধ করতে চেয়েছিল ক্ষমতাসীনরা, কিন্তু অবিরাম সত্যের সঙ্গে থাকার চ্যালেঞ্জই যাদের ব্রত, থেমে থাকেননি তারা। আমাদেরকে উদ্দেশ্য করে ছোড়া একটি বুলেটও কিন্তু আমাদের পাশেই থাকা একজনকে ছুঁয়ে গিয়েছে। তো অন্যদের কাছে বার্তা দেওয়া হলো, তোমরা চ্যানেল 24 দেখো কি করা হয়েছে, তোমরা যদি এই সব কাজ করো তাহলে তোমাদেরকেও একই পরিণতি বহন করতে হবে। দায়বদ্ধতার জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে আমাদের জায়গায় যেন সাংবাদিকতাটা করা যায়। কেবল চ্যানেল 24 নয়, 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে স্ফুলিঙ্গ দমাতে প্রায় 30 মিনিটের জন্য ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল বাংলা ভিশন, এনটিভি ও দেশ টিভি। যে আন্দোলনে এই দেশের সর্বস্তরের ছাত্র জনতার সমস্ত মানুষের সম্পৃক্ত, সেই আন্দোলনকে সরকার যত চাপি দিক, যত চেষ্টাই করুক, আমরা কোনোভাবেই দুষ্কৃতিকারী শব্দটা লিখিও নাই, ব্যবহার করি নাই। আমরা বলেও দিচ্ছি যেটা সম্ভব না। তারপরে তাদের ব্যবহার, তাদের দুর্ব্যবহার অস্বাভাবিক আকারে বাড়লো। আমাদের ম্যানেজমেন্টের উপর চাপ, প্রবলভাবে চাপ দিল। 4টি টেলিভিশন সাময়িক ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছিল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের তৎকালীন চেয়ারম্যানের সিদ্ধান্তে। তবে সাবেক চেয়ারম্যান দায় চাপালেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতের উপর। এটা সরকারের তৎকালীন শীর্ষ নেতৃবৃন্দের প্রত্যক্ষ নির্দেশে আমাদের তৎকালীন যিনি চেয়ারম্যান এবং চিফ এক্সিকিউটিভ অফিসার ছিলেন, তিনি এটা করতে বাধ্য হয়েছিলেন। আমরা কিন্তু রাজনীতিবিদ না, আমরা হচ্ছে কি আমলা। যে সরকারের আন্ডারে আমরা কাজ করবো, আমরা সেই সরকারেরই আমাদের কথাবার্তা শুনতে হবে। আমাদের নিজস্ব কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। 16 বছরের শাসনে অনেকবারই গণমাধ্যমের গতিরোধ করেছে আওয়ামী লীগ সরকার। বার্তাকক্ষে ফোন ফরম্যাশ থেকে শুরু করে প্রত্যক্ষ পরোক্ষ হুমকি দেয়া কম হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এই অধ্যাপক বলছেন, ভবিষ্যতে গণমাধ্যমের উপর যে কোনো হুমকি মোকাবেলায় হাতে হাত রেখে চলতে হবে সাংবাদিকদের। স্টেট অ্যাপারেটাস থেকে শুরু করে পুলিশের সাব ইন্সপেক্টর পর্যন্ত কল করলেও নিউজ কিল করা হতো। পলিটিক্যাল যারা রুল করছেন তাদের যে পলিসি, সে অনুযায়ী এখানে মিডিয়া সিস্টেমটা চলে। আগে থেকে স্টাবলিশ, সেটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন। এটার কারণে যখন এক পক্ষ মায়ের খায়, আরেক পক্ষ হাততালি দেয়। তিনি বলছেন, গণমাধ্যমকে দুর্বল রাখতে সাংবাদিকদের রাজনৈতিকভাবে বিভক্ত করত আওয়ামী লীগ সরকার। তাই রাজনৈতিক দুর্বৃত্তায়ন মুক্ত হয়ে সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার পরামর্শ তার। আর আমি তো আছি। জি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। দর্শক, একটা বিরতির সময় হলো। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। গোপালগঞ্জে সহিংসতার পর আওয়ামী লীগের আর তওবা করার সুযোগ নেই। নারায়ণগঞ্জে জুলাই পদযাত্রায় এই কথা বলেছেন এনসিপির সমন্বয়ক নাহিদ ইসলাম।
এর আগে মুন্সিগঞ্জে দলটির নেতারা বলেন, সামনে আসছে আরও কঠিন লড়াই। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না। শুক্রবার দুপুরে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। শহরের নিতাইগঞ্জে এসে জড়ো হন এনসিপির নারায়ণগঞ্জ শহরের নেতৃবৃন্দ। পরে নিতাইগঞ্জ থেকে পদযাত্রা বের হয়ে চাষারা মোড়ে এসে শেষ হয়। চাষারা মোড়ে পদযাত্রা শেষে বক্তব্য দেন এনসিপি নেতারা। কথা বলেন নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসের অভয়ারণ্য ভেঙে ফেলা হবে। বলেন, গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তওবা করার সুযোগ নেই। নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই, যদি খেলা বন্ধ না হয় আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নেন। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি করা হয়েছিল, আমরা সেই সন্ত্রাসের অভয়ারণ্যকে ভেঙে ফেলবো। এর আগে দিনের পদযাত্রা শুরু হয় মুন্সিগঞ্জ থেকে। পথসভায় নেতারা বলেন, হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবেই। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। মাহবুবুর রহমান, চ্যানেল 24, নারায়ণগঞ্জ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশে হামলা এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকায় বিক্ষোভ করেছে দলটি। এ সময় এনসিপি নেতারা অভিযোগ করেন, গোপালগঞ্জের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা পরিকল্পিত। এই ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তারা। বলেন, আওয়ামী লীগ ছাড়া গোপালগঞ্জে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে পারে না, এমন ধারণা ভেঙে দিয়েছে এনসিপি। অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনাও করেন বক্তারা। চলতি মাসে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আলাদা দুটি কর্মসূচি নিয়ে এই কথা বলেন বিএনপি নেতা। একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চায় বলেও মন্তব্য করেন। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে নয়াপল্টনে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মিছিল পূর্ব বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দেন, বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার খায়েশ কখনোই পূরণ হবে না। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার পক্ষপাতমূলক আচরণ করছে। একটি দলকে আপনি কোলে রেখেছেন, আরেকটি দলকে রেখেছেন কাকে। বিএনপিকে নিশ্চিহ্ন করার প্রোগ্রাম করবেন, পায়তারা করবেন, এই চিন্তা কখনো করেন না। আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন, দিলে কিন্তু যেটা হবে, দেশে যে আজকে অশান্ত পরিস্থিতি, এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন দীর্ঘদিন ক্ষমতা থাকার জন্য। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের হয়ে কাকরাইল মৌচাক মালিবাগ গিয়ে শেষ হয়। এদিকে মিরপুরে মৌন মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি, যেখানে কালো রঙের ব্যাজ ও প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। দীর্ঘ এই মিছিলে মুখর ছিল স্বৈরাচার বিরোধী স্লোগানে। এ সময় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। তাদেরকে নিয়ে তারা আলাপ করছে, খানাপিনা খাচ্ছে, কোনো সিদ্ধান্ত ছাড়া বেরিয়ে যাচ্ছে। তবে আজকে জুলাই মাসের 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের উপরে দোষ চাপানোর চেষ্টা চলছে অবিরাম। বিএনপির কারণে নাকি সংস্কার হচ্ছে না। এক এক করে প্রতিদিন সাংবাদিক বন্ধুদের বলছি, প্রত্যেকটা ঐক্যমতে আসার পিছনে বিএনপির পরামর্শই নিতে হচ্ছে। রাজধানীর পল্লবী থেকে শুরু হয়ে মিরপুর 10 কাজীপাড়া হয়ে শেয়ারপাড়ায় গিয়ে শেষ হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির এই মিছিল। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। নিচ্ছে আরো একটি বিরতি, একটু পর